ঈদের আগে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন বার্তা। স্বাধীন গণমাধ্যমে হস্তক্ষেপ গুরুতর অন্যায়, জামায়াত আমির নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ নাহিদের। ট্রাইব্যুনালে বিচার চলবে নিজস্ব গতিতে, চিফ প্রসিকিউটর দণ্ডিতদের দেশে ফিরিয়ে আনার দাবি আক্তারের। রমজানের প্রথম দিনে জমজমাট ইফতার বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগে ফ্যামিলি কার্ড কর্মসূচি স্বল্প পরিসরে চালু করতে যাচ্ছে সরকার। পরবর্তীতে তা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। এছাড়া মে থেকে শুরু হবে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম। আগামী এক সপ্তাহের মধ্যে খাল খনন কর্মসূচি শুরুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ২ দফা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনে সচিবালয়ের কার্যালয়ে ব্যস্ত দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ৩ বাহিনীর প্রধানগণ। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। পরে মন্ত্রীদের সাথে ধারাবাহিক বৈঠক করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন মন্ত্রিসভার সদস্যরা। নির্বাচনী ইশতেহারে দেয়া বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা চলবে পর্যায়ক্রমে। এখন বিভিন্ন যে কার্ড আছে সে সমস্ত কার্ড চলমান থাকবে। আর ফ্যামিলি কার্ড আমরা এটাকে একদিনে পারবো না, এটাকে আমাদের এনআইডির সাথে কোইনসাইড করে আমরা দ্রুততম সময়ের মধ্যে, তবে এটা দেখা যাবে যে আমরা আগামী 6 মাসের, ঈদের আগে তো অবশ্যই শুরু হয়ে যাবে, বাট দেখা যাবে যে 3 মাস 6 মাসের মধ্যে আমাদের কাভারেজ মোর দেন 50% হয়ে যাবে। ফ্যামিলি কার্ডের ভিতরে যে সুবিধা থাকবে এর ভিতরে সম্ভবত আমরা চেষ্টা করছি, এখনো একটু ইয়াতে আছে, আমরা ক্যাশ টাকাতে যাব। গরিব যারা, বিশেষ করে মহিলা যারা আছে, এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে। মধ্যাহ্নের পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দ্বিতীয় দফার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচ্য সূচি ছিল বছরে ৫ কোটি বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি নিয়ে। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই ২ কর্মসূচিও। সারা বাংলাদেশে আমাদের কিছু চলমান প্রোগ্রাম আছে, ওর মধ্যে খাল খনন। সেই খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। মে মাসে আমাদের শুরু হবে, এটা জুলাইর পরে তো আর লাগানো যায় না। তো এবছর তো এত 5 কোটি আগে চারা করা হয় নাই। এখন আমরা আমাদের যে 3টা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায়, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের কিছু আছে, আমাদের এনভায়রনমেন্টের ফরেস্টের কিছু আছে, আরেকটা কোথায় যদি আছে, আর প্রাইভেট সেক্টরও আছে নার্সারিগুলোতে। এগুলো সব খোঁজ করে যা পাওয়া যায় সবই আমরা লাগাবো। বৈঠক শেষে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক চিঠিতে এ অভিনন্দন জানান ট্রাম্প। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা এবং সফলতা কামনা করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধ নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।
মেরুদণ্ড সোজা রেখে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পাশাপাশি সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে কাজ করা হবে বলে তিনি জানান। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় কার্যদিবসে ব্রিফিংয়ে একথা জানান তিনি। জানান, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চলমান থাকবে। বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে শীঘ্রই সরকার কাজ শুরু করবে বলে তিনি জানান। বাংলাদেশের নির্বাচিত সরকারকে বহির্বিশ্বের ভিন্ন চোখে দেখতে হবে জানিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতে চলবে সরকার। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তো গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। শিক্ষা ব্যবস্থার কারিকুলাম পর্যালোচনা করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে প্রশাসনিক দুর্নীতি, ভর্তি ও বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। অন্যদিকে সড়ক, সেতু ও নৌ পরিবহন এবং রেলমন্ত্রী রবিউল আলম বলেছেন, সড়কে চাপ প্রয়োগ করে কেউ চাঁদা নেবে সে সুযোগ নেই। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। কর্মব্যস্ততার দ্বিতীয় দিনে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রশিক্ষণ সংখ্যা, বই বিতরণ, শিক্ষার কারিকুলাম পর্যালোচনা করা হবে জানিয়ে ডক্টর এহসানুল হক মিলন জানান, শিক্ষা নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। ভর্তি বাণিজ্য নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে। সবার আগে পাঠদানকে নির্বিঘ্ন করা হবে, চলবে না দুর্নীতি। রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন। এখন আর এই বাণিজ্যটা হবে না। এদিকে সেতু ভবন, রেল ভবন সহ বেশ কিছু কার্যালয় পরিদর্শন শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সড়ক, সেতু, নৌ পরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কারো চাঁদা নেয়ার সুযোগ নেই। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই। আগামী ঈদে বাড়ি ফেরা নির্বিঘ্ন করা হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণমাধ্যমের ওপর আবারও ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, কয়েকটি গণমাধ্যমে সাংবাদিকদের চাকরিচ্যুতির খবর এসেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের অন্তরায়। বিকেলে রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে এগিয়ে নিতে ও দুর্নীতিমুক্ত দেশ করতে সরকারকে সর্বাত্মক সহায়তা করবেন জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের পক্ষে সবসময় ভূমিকা রাখবেন তারা। অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে বিরোধী দল। ডাক্তার শফিক আরও বলেন, দেশের মানুষের বিপরীতে কিছু হলে বিরোধী দল হিসেবে 18 কোটি মানুষের পক্ষে থাকবে। মানুষের ক্ষতি হবে এমন কাজ থেকে সরকার ও বিরোধী দল দূরে থাকবে এমন আশাও তার। পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো, সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে প্রতিবাদ করব। শুধু সাংবাদিক না, কোনো একটা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নের উপরেও যেন সেই আঘাত না আসে। যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন।
যদি না করেন তাহলে আপনারাই এক না একপন্থী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ফ্যাসিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি সংস্কার ও গণরায়ের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, গণভোট বাতিল হলে বর্তমান সরকারেরও কোনো বৈধতা থাকবে না। বর্তমান মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক ও তারুণ্য নির্ভর নয় বলেও মত তার। ঋণখেলাপিদের মন্ত্রিত্ব দেওয়ার বিষয়েও কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। বলেন, সরকারি দলের ৬২% সংসদ সদস্য ঋণখেলাপি, যার পরিমাণ প্রায় ১৮,৮৬৮ কোটি টাকা। তারা কবে এবং কিভাবে এ ঋণ পরিশোধ করবে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে এবং এসব কর্মকাণ্ড সরকারি দলের প্রশ্রয় হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে। আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মন্ত্রিসভার শপথ বর্জনের মধ্য দিয়ে আবারও সংসদীয় রাজনীতির জন্য শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন নিয়ে বিশ্লেষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বদিউল আলম বলেন, নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, কিন্তু ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আদালত এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশন প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলেও তারা শুধু ডাক পোস্টের ভূমিকা পালন করেছে। পরে সুজনের সমন্বয়ক দিলীপ কুমার বলেন, এ বছরও বড় দুটি দল ও জোটের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বামদলীয় জোট নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারেনি। নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা এ নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে, তড়িঘড়ি করে গভীর রাতে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। বিএনপি সরকারের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঋণের কঠিন বোঝা অপেক্ষা করছে জানিয়ে সিপিটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকারের ঋণ পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের চেয়েও নাজুক। সকালে রাজধানী ব্র্যাক সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, বন্দরসহ অন্তর্বর্তী সরকারের করা বৈদেশিক চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করতে হবে। বলেন, জনতুষ্টি নয়, বাজেট সহ ইশতেহার বাস্তবায়নে সংযমী হতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। একদিকে নিত্যপণ্যের অতিমূল্যে নাকাল ভোক্তারা, খেলাপি ঋণের জর্জরিত ব্যাংক খাত, লাল ফিতার দৌরাত্মে নতুন বিনিয়োগে ভরসা পাচ্ছে না দেশি বিদেশি বিনিয়োগকারীরা। এমন বাস্তবতায় নিরঙ্কুশ সমর্থন নিয়ে ক্ষমতায় বিএনপি সরকার। নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে সংগঠনটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, সরকারি ঋণ পরিস্থিতি বেশ নাজুক। তো এই সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, দায় দেনা পরিস্থিতি যেরকমভাবে পেয়েছিল, তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। এইটি হলো সত্য। সেটা হলো রাজস্ব আদায়ের কারণে, অভাবের কারণে হতে পারে, বা চলতি ব্যয়কে তারা সংকোচন করতে পারে নাই দেখে, বা এডিপির বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির কোনো সামঞ্জস্য বিধান করে নাই দেখে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে করা সব আন্তর্জাতিক চুক্তি মূল্যায়নের পাশাপাশি আগামী উন্নয়ন পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি করা জরুরি। ট্রানজিশন টিমের একটা ব্লুবুক তৈরি করতে হবে, এটা বাইরে থেকে করার দরকার নাই। ওই ব্লুবুকটা হলে পরে সরকারের দায় দেনা পরিস্থিতি এবং দায়িত্ব কি হবে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে কি হবে, এইটা খুব পরিষ্কারভাবে আসবে। ওই ব্লুবুক তৈরি করার মাধ্যমে ওই একটা পুরনো গাড়িকে সচল রাখার ক্ষেত্রে কি কি করণীয়, সেইগুলি পরিষ্কারভাবে ওইখানে আসবে। এ সময় ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এলডিসি উত্তরণ পেছাতে সরকারকে কৌশলী হতে হবে।
মনোনীত হয় যে এলডিসি থেকে সে উত্তরণ করবে, তখন তাকে একটা প্রস্তুতির একটা ডকুমেন্ট দিতে হয়। সেই ডকুমেন্টে কিন্তু বাংলাদেশ একেবারে প্রস্তুত আছে, সব ক্রাইটেরিয়াতে আমরা পূরণ করেছি, এইভাবে কিন্তু গিয়েছে। তাহলে এখন যে চিঠিটা গেল, এটার পেছনে কিন্তু তাহলে আবার যুক্তিতর্ক দেখাতে হবে যে কেন সেখান থেকে আমরা সরে আসছি। ওই রিপোর্টকে আমাদের তাহলে এখন বলতে হবে যে ওই রিপোর্ট ভুল ছিল। অনুষ্ঠানে সার্বিক উন্নয়নে আর্থিক আইন 2009 বাস্তবায়ন ও সর্বস্তরে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের ব্যাপারে বিএনপির যে দোদুল্যমান অবস্থা তা যেন জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে না হয় সে প্রত্যাশা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার জুলাই গণহত্যার বিচার কাজের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে এসে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে সাজা নিশ্চিত করা বিএনপি সরকারের দায়িত্ব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় পলাতক অন্য আসামিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান আক্তার হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে সরকার ইতিবাচক। টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 25 ফেব্রুয়ারি। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকে। এত বড় বৃহৎ জনগোষ্ঠীতে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না এবং আমরা জানি তারা জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয় যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এতিম ও হাফেজ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। পবিত্র রমজান মাসের প্রথম দিনেই মিরপুরের ভাসানটেক এলাকায় হাফেজিয়া কোরবানিয়া এতিম মাদ্রাসায় ইফতার বিতরণ করেন তারা। ইফতার বিতরণকালে শিক্ষকদের কাছে মাদ্রাসার খোঁজ নেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি মাদ্রাসার এতিম ও হাফেজ শিশুদের ভবিষ্যতেও খোঁজখবর রাখার প্রত্যাশা জানান। এরপর জাইমা রহমান ও ডাক্তার জুবাইদা রহমান একই এলাকার অন্য একটি মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে শিক্ষকদের সাথে কথা বলেন। সেখানেই প্রথম রমজানের ইফতার গ্রহণ করেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সংযম ও ত্যাগের মহিমায় শুরু হলো পবিত্র রমজান মাস। আর রোজা মানেই পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার পসরা। শুরুর দিনেই ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে উঠেছে পুরান ঢাকার এই ইফতার বাজার। বড় বাপের পোলায় খায় থেকে শুরু করে খাসির আস্ত রোস্ট কি নেই চকের এই ইফতার পসরায়। চকবাজারের ইফতারের খবর জানাচ্ছেন নাহিদ প্রিন্স। শরবতের রেওয়াজ, কাবাবে আভিজাত্য আর বাতাসের ভাজে ভাজে মশলার মোমো গন্ধ। ঢাকার প্রাণকেন্দ্র চকবাজারে সেই পুরনো ঐতিহ্যের ছোঁয়া। 400 বছরের ঐতিহ্য সেজেছে ইফতারের পসরা। স্বাদ আর আভিজাত্যের মিশেলে এক উৎসব চকবাজারের এই ইফতার বাজার। যে ঐতিহ্যের জন্যই আসছি, বাচ্চাদের দেখানোর জন্য আসছি যে আসলে পুরান ঢাকাতে এরকম ঐতিহ্যবাহী ইফতারি পাওয়া যায়। আমি ফালুদা কিনেছি, কাবাব কিনেছি আর অনেক কিছু কিনেছি। চকবাজারের বড় বাপের পোলায় খায় নামক ইফতারের মোহ রাজধানীবাসীকে টেনে আনে এই পুরান ঢাকায়। ঘি মশলার জাদুতে চকবাজারের সুতি কাবাবের জুড়ি নেই অন্য কোথাও। আমার বাপ দাদা 14 খানদান করে আইছে, এটার নাম হলো সুতি কাবাব। আলহামদুলিল্লাহ দিতে পারতাছি না ভাইয়া, খুব ভালো বাচ্চা কিনা ভাইয়া, আমি হ্যাপি। দাম বাড়তে ভাই, জিনিসের দাম একটু বাড়তে থাকে, দাম একটু বাড়তে থাকে, জিনিসের দাম কম দেয়, আমরা দাম কমাই দিই।
তবে দামে রয়েছে ক্রেতাদের অভিযোগের সুর। তবুও মোহনীয় খাবারের কাছে দাম যেন কোনো বিষয়ই নয়। গতবার যেরকম প্রাইস ছিল এবারও ঠিক ওরকম প্রাইসই আছে। খাসির দাম চা হচ্ছে 10,000 টাকা, অলরেডি একজন 6,000 টাকা বলছে। 40 বছরের ব্যবসা, আমরা 3 ভাই বেঁচে, ওই যে 2 ভাই আছে ওখানে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই আয়োজন ঢাকাকে চিনিয়ে দেয় এক অনন্য ভোজন বিলাসী শহর হিসেবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন শেষ, নতুন সরকারও গঠন হয়েছে, কিন্তু এখনও নগরীর সড়কে রয়ে গেছে প্রচারের ব্যানার, পোস্টার, বিলবোর্ডও। ভোট গ্রহণের পর অনেক প্রার্থী নিজ উদ্যোগে ব্যানার অপসারণের ঘোষণা দিলেও বাস্তবে তার প্রভাব পড়েনি রাজধানী জুড়ে। বিপুল পরিমাণ নির্বাচনী বর্জ্য অপসারণ করতেও হিমশিম খাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নাজিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনের প্রায় 150 ঘন্টা পেরিয়েছে। জয় পরাজয়ের কারণ বিশ্লেষণও শেষ অনেকের, কিন্তু রাজধানীর সড়ক জুড়ে এখনও রয়ে গেছে দৃষ্টি দূষণ। সড়ক বিভাজক, বৈদ্যুতিক খুঁটি কিংবা সরকারি স্থাপনা এখনও দখলে নির্বাচনী পোস্টার, ব্যানারে। এবার পোস্টারে নিষেধাজ্ঞা দিয়েও সুফল মেলেনি। বেশিরভাগ সড়কে প্রার্থীদের রং বেরঙের পোস্টার ছিল চোখে পড়ার মতো। ঢাকার বেশিরভাগ মূল সড়ক থেকে ব্যানার অপসারণ করা হলেও অলিগলিতে অবস্থা এখনও নাজুক। অনেক বিজয়ী প্রার্থীরাও এক্ষেত্রে নিষ্ক্রিয় নির্বাচনের পর। শহরের এমন দৃষ্টি দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন থাকলেও তার কার্যকারিতা নেই। এমন বিপুল পরিমাণ নির্বাচনী বর্জ্য অপসারণে তাই চ্যালেঞ্জের মুখে সিটি কর্পোরেশন। পোস্টারের ব্যাপকতা ছিল অনেক বেশি, সো ওইটা থেকে ওভারকাম করার জন্য আমরা গত পরশুদিন থেকে আমরা রিলেন্টলেসলি কাজ শুরু করেছি। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আজকে পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 70 to 80% আমরা সরাতে সক্ষম হয়েছি। শুক্রবারের মধ্যে সকল ব্যানার, বিলবোর্ড সরানো হবে বলে জানান এই কর্মকর্তা। আগামী কালকের ভিতরে আমরা অলমোস্ট শতভাগ আমরা অপসারণ করতে সক্ষম হব। আমরা ওনাদের লিমিটেশনটা বুঝতে পারছি, ওনারাও কিন্তু ওরকমভাবে কনসেন্ট্রেট করতে পারেনি। বাট হাউএভার আমরা যেহেতু কাজটা শুরু করেছি, ইনশাল্লাহ আমরাই শেষ করছি, আর ওনাদেরকে আর আমরা এটা নিয়ে আর ইনভলভ করতে চাচ্ছি না আর কি। নির্বাচনের পর এখন পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশন কয়েক লাখ পোস্টার, ব্যানার অপসারণ করেছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ সকালে বিশেষ বিমানে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সাথে ছিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মসুদ ওজিল। এরপর কক্সবাজার শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গা একটি মানবিক সংকট, তাদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে গুরুত্ব দিতে হবে বিশ্ব সম্প্রদায়কে। পরে তারা সড়ক পথে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান। রোহিঙ্গাদের সাথে ইফতার করেন বিলাল ও ওজিল। is obviously very crucial. We want people to be able to go back to their homes, which is their humanitarian right. আমরা মনে করি রোহিঙ্গা একটি মানবিক সংকট। আন্তর্জাতিক আইন শরণার্থীদের নিজ দেশে ফেরার ম্যান্ডেট দিয়েছে। Refugees to be able to go back to their homelands. ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট। এতে বিপাকে পড়েছে ফরিদপুরের সিএনপি ঘাট নৌবন্দর ব্যবহারকারীরা। বিভিন্ন স্থানে চর, ডুবোচরে কার্গো জাহাজ আটকে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীদের অভিযোগ, পদ্মায় নাব্যতা সংকটে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। প্রমত্তা পদ্মার বিভিন্ন স্থান বিরানভূমিতে রূপ নিয়েছে। যেদিকে চোখ যায় শুধুই ধুধু বালুচর। এজন্য শুষ্ক মৌসুমের কড়া বার্তা। স্থানীয়রা জানায়, ফরিদপুরের বেশ কয়েকটি নদী বন্দর দিয়ে খাদ্য সামগ্রী, সিমেন্ট, বালুসহ বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য বাজারজাত করা হয়। আর এসব পণ্য নৌযানের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফরিদপুরের নৌবন্দরে আসে। তবে শুষ্ক মৌসুমে পদ্মার নাব্যতা সংকটে যেখানে সেখানে জেগে ওঠা চর, ডুবোচরে আটকে পড়ছে এইসব নৌযান। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। নদীর পথে কোনো মালামাল কিচ্ছু আসতে পারতেছে না। আমার পার ডে
80 থেকে 90,000 টাকা লস। নব্য সংকটার কারণে বিগত 4-5 মাস যাবত এভাবে বন্ধ কার্যক্রম সিএনবি ঘাট নৌবন্দরের। জেলার সিএনবি ঘাট নৌবন্দরের তথ্য মতে বর্ষা মৌসুমে শুধুমাত্র এই বন্দর দিয়ে প্রায় 4 থেকে 5 কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি করা হয়। তবে শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটে এই আয় স্থবির হয়ে পড়ে। নদীতে পানি নাই, জাহাজ বলগেট আসতে পারছে না, মাল খালাস হচ্ছে না, আমরা কাজ করতে পারছি না। বিগত 2-3 মাস যাবত আমরা শত শত লোক বেকার হয়ে পড়েছি। নদী ভরে গেছে, নদী দ্রুত কাটতে হবে। যদি নদী না কাটে তাহলে আমরা কাজ করতে পারবো না। এদিকে পদ্মার বিভিন্ন স্থানে ড্রেজিং করে নদীর গতিপথ স্বাভাবিক করতে বিআইডব্লিউটিএ কে জানানো হয়েছে বলছে জেলা প্রশাসক। ড্রেজিং এর কাজটি আমাদের বিআইডব্লিউটিএ করে। বিআইডব্লিউটিএ কে আমরা ইতিমধ্যে বলেছি এবং সেটা তাদের পরিকল্পনার অংশ হিসেবে, নিয়মিত কাজের অংশ হিসেবে তারা এটা করবে। পদ্মার নাব্য সংকট দূর করতে বিআইডব্লিউটিএ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে রাজধানীর মহাখালীতে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি একথা বলেন। তিনি বলেন, মানুষ যেন রমজান মাসে সাশ্রয়ী দামে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে, সেজন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকারি এ উদ্যোগের ফলে খোলা বাজারে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে পারবে না বলে আশা করেন প্রতিমন্ত্রী। এবারের আয়োজনে রাজধানীর 10 লাখ পরিবার এ সুবিধা ভোগ করতে পারবে। উত্তরা, আজিমপুর, মিরপুর সহ বিভিন্ন 25টি পয়েন্টে এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। সরকারি নির্ধারিত মূল্যে প্রতি ডজন ডিম 96 টাকায়, প্রতি কেজি তরল দুধ কেজিতে 80 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় বিক্রি করা হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে। রোজার শুরুতেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে ভোগ্যপণ্যের দাম। ইফতারে ব্যবহৃত বেগুন, শসা ও লেবু বিক্রি হচ্ছে অতিরিক্ত মূল্যে। মাছ, মাংসের দামও গত কয়েকদিনের তুলনায় বেড়েছে। তবে স্বস্তির খবর, পর্যাপ্ত সরবরাহ থাকায় নতুন করে বাড়েনি মুদি পণ্যের দাম। স্থিতিশীল ছোলা, ডাল সহ চিনির দামও। যদিও আমদানি ব্যয় কমার পরও চাহিদা বেড়ে যাওয়ায় খেজুরের দাম কিছুটা বেড়েছে। প্রথাগত সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহ্বান ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছেন মুনাফাখোর অসাধু ব্যবসায়ীরা। পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বেশ কিছু সবজি। এর মধ্যে বেগুন 120 থেকে 140 টাকা, শসা 100 থেকে 120 টাকা ও কাঁচামরিচ 120 থেকে 140 টাকা কেজি। আকার ও জাত ভেদে প্রতি হালি লেবু কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। এই সিজনটা লেবুর হলো ডাল সিজন থাকে, এমনিও দাম বেশি থাকে, এই হিসাবে দাম বেশি। 120 টাকা আলি, আর আবার কাগজ আছে 60 টাকা আলি। মাল আছে, চাহিদা বেশি, ব্যাপারীরাও বাড়াচ্ছে, কৃষকও বাড়াচ্ছে, আমাদেরও 5-10 টাকা বাড়তি বিক্রি করতেছে। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার কেজিতে 20 টাকা বেড়ে 220 আর সোনালী 30 টাকা বেড়ে 350 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে গরু ও খাসির মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়ে যথাক্রমে 800 ও 1250 টাকায় বিক্রি হচ্ছে। আর মাছের বাজারে গিয়ে দেখা যায় ছোট বড় সব মিলিয়ে কেজিতে প্রায় 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। রোজাকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তারা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের দাম দেখেন আপনি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মরিচ থেকে আরম্ভ করে, ধন্যপাতা থেকে আরম্ভ করে, শসা, লেবু। বাজারে তো সব জিনিসের অ্যাভেলেবেলই পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু তারপরে কেন এরা দাম বাড়ায় আর কি করে আমরা এটা মাথায় ঢোকে না। সরকারকে আমরা বলতে চাই সবকিছু একটা নির্ধারিত করে দেখ রেট। শাক সবজি, কাঁচা বাজার সবকিছু একটা নির্ধারিত করে দিলে তো এরকম ব্যবসায়ীরা বাড়াইতে পারে না। তবে
সরবরাহ ঘাটতি না থাকায় স্থিতিশীল রয়েছে ছোলা ডাল ও চিনিসহ রমজান কেন্দ্রিক প্রায় সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানী মির্জাপুর খেলার খবর। আগামী বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থেকে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। চুক্তিতে ২৮ খেলোয়াড় থাকলেও এ+ ক্যাটাগরিতে জায়গা হয়নি কারো। ৮ লাখ টাকা বেতনে এ ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদ। ৬ লাখ টাকা বেতনে বি ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার। এর মধ্যে আছেন মুশফিকুর রহিম, মুস্তাফিজ, মমিনুল, তাইজুল, হৃদয়, সাদমান, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ৪ লাখ টাকা বেতনে সি ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ। আর ডি গ্রুপে থাকা ৭ ক্রিকেটার হলেন সাইফ ইমন, তানভীর, নাইম, হাসান মুরাদ, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। এবছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ২৮ ক্রিকেটারকে চুক্তিতে রেখেছে বিসিবি। ফুটবল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতা নিয়ে রোমাঞ্চ থাকলেও দলে কোনো চাপ নেই বলে মনে করেন অধিনায়ক আফিয়েতা খন্দকার। তবে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। মমিনুর রিপনের রিপোর্ট। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ। জুলাইয়ে মূল পর্ব নিশ্চিত হওয়ার পর থেকেই এশিয়ান কাপে খেলা নিয়ে রোমাঞ্চিত আফিদার দল। সাফল্যের সুবাস ছড়িয়ে বেড়ানো নারী ফুটবল দল বলেই তাদের কাছে প্রত্যাশাটাও একটু বেশি। যদিও শেষ ৪ প্রীতি ম্যাচের একটিতেও জয় নেই বাংলাদেশের। হজম করেছে ১১ গোল। তবুও দলকে চাপমুক্ত রাখছেন অধিনায়ক। এশিয়া কাপের যে চাপটা, ওইটা চাপ নিচ্ছি না আমরা যেভাবে সবসময় খেলি আমরা ওভাবেই খেলার চেষ্টা করব। প্রথমবারের মতো যেহেতু আমরা যাচ্ছি এশিয়া কাপে খেলতে, তো অবশ্যই আমরা চাইবো যে ভালো কিছু করতে। মাঠে আমরা আমাদের সেরাটা দিয়েই খেলবো। আমরা অবশ্যই চেষ্টা করব। প্রথম 2টা খেলা তো খুব হার্ড টিমের সাথেই, তো আমরা অবশ্যই চেষ্টা করব যে উজবেকিস্তানের সাথে ভালো কিছু করা। গ্রুপের বাকি দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্যটাও বিশাল। ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে আফিদাদের প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। 6 মার্চ মুখোমুখি হবে 3 বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ 5 বারের এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান। এমন প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি নিয়ে আক্ষেপ থেকেই গেছে কোচের। আমি 6 মাস আগে যে পরিকল্পনা দিয়েছিলাম তা বাস্তবায়ন হয়নি। গত 3 মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি মেয়েরা। ঘরোয়া লিগ দিয়ে তাদের ছন্দে রাখা কঠিন। প্রস্তুতি নিয়ে আমি মোটেও তৃপ্ত নই। তবুও ভালো কিছুর প্রত্যাশা আমাদের করতেই হবে। আশা দেখালো জাপানে ও ফিলিপাইনে মেয়েদের প্রস্তুতি ক্যাম্প করতে পারেনি বাফুফে। হয়নি পর্যাপ্ত প্রীতি ম্যাচও। এসব দায় অবশ্য নিজের কাঁধে নিয়েছে নারী উইং। আমি প্ল্যানিং করতে পারি বা প্রোগ্রাম রেডি করতে পারি, সিদ্ধান্ত তো আমার একার হাতে না। আমার উপরে তো আরও অনেক হায়ার অথরিটি আছে, যে কারণে মালয়েশিয়াটা হয়নি। আমি মনে করি যে আরও ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরও কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম। দেন আমি মনে করি প্রিপারেশনটা আরও বেশি ভালো হতো, স্ট্রং হতো। এই জায়গায় তো ল্যাকিংস আছেই। নারী এশিয়ান কাপ খেলতে মধ্যরাতে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ৩৮ সদস্যের বাংলাদেশ দল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। ঈদের আগে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন বার্তা। স্বাধীন গণমাধ্যমে হস্তক্ষেপ গুরুতর অন্যায়, জামায়াত আমির। নির্বাচনে ফলাফলে কারচুপির অভিযোগ নাহিদের। ট্রাইব্যুনালে বিচার চলবে নিজস্ব গতিতে, চিফ প্রসিকিউটর। দণ্ডিতদের দেশে ফিরিয়ে আনার দাবি আক্তারের। রমজানের প্রথম দিনে জমজমাট ইফতার বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।